আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার, লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 15। আজ বুধবার। গত 2 দিন আমজাদের সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে কুদ্দুসের সাথে। ও সারাদিন আজমাদের আশেপাশেই থাকতে চায়, এটা ওটা বাংলায় বলে আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে। আজমাত দিয়েওছে তার কাছে কুদ্দুস। সে জানতে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, মেনসিনি জাখুরসি কোরম। কিরগিজ ভাষায় শব্দটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল। ওর উদ্দেশ্যে এই কথাটি ফারদিনাকে সে বলবে। এরপর আর একটি কথা জিজ্ঞাসা করেছিল, আমি একটা গর্দভ, বোকা, বুদ্ধিহীন, এটা কিরগিজ ভাষায় বলেন। আজমাত বলেছিল, সেন আখ মাখ আঙ্কো আকলিসিনসিল। কুদ্দুস এগুলো তেগুলো বলে হেসেছিল। এটা বললে রশিদকে সে খুব কষ্টে এই দুটো কথা শিখে নিয়ে আসে। কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটলো, বিড়বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে করতে থাকলো। ফারদিনার দরজায় হাট করে খোলা ছিল। কুদ্দুস উকি দিয়ে দেখলো ফারদিনা গুনগুন করে গান গাইছে। কুদ্দুস গলায় কাশি দিল। কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল, ভেতরে এসো। আজ হঠাৎ অনুমতি চাইছো কালুদা? কুদ্দুস ভেতরে প্রবেশ করলো। পরনে তার নতুন ফতোয়া, সাথে দুতি, চুলগুলো বাঁদিকে হেলে রাখা। বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস। ফারদিনা ভ্রু কুঞ্চিত করলো। ঝিলমিল পাশের চেয়ারে বসা, বলল, কিরা গালু, কিছু বলবে নাকি? বলতে তো চাই, কিন্তু বলতে পারছি কই। মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরেছে। তোমাকে পেছন থেকে টেনে ধরার কেউ নেই, বসো ফারদিনা। কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি, অনুমতি দিলেই বলবো। কি কথা বল? এমন ভাব করছিস যেন প্রেমের প্রস্তাব নিয়ে এসেছিস, বল। বলল ঝিলমিল। ফারদিনা তাড়া দিল। কুদ্দুস সাহস করে বলল, মেনসিনি জাখরসি কোরম। কথাটি শুনে ফারদিনা তির্যক আওয়াজে হেসে উঠল, সেই সাথে ঝিলমিলও হাসলো। কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে গেল। বলল, হাসছেন কেন? ফারদিনা হাসি থামিয়ে বলল, এটা তুমি নিশ্চয়ই আজমাতের থেকে শিখেছ। আমি তোমার আগেই শিখিয়েছি একজনকে বলার জন্য। কুদ্দুস মিটিমিটি হাসছে। এখনই জানতে হবে না কিছু, পরে জানলেই হবে, বলে বাইরে চলে গেল। ফারদিনা ও ঝিলমিল একে অপরকে দেখে হাসলো। ফারদিনা বলল, আমার প্রেমে কত কি না ডুবলো, কিন্তু এই শালা সুফিয়ান কিছুই বলছে না, আর আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না, নয়তো বুড়ি হয়ে বুঝবে। এত অধৈর্য হলে তো হবে না। ঝিলমিল বলল, চল ছাদে যাই, ঘরে আর ভালো লাগছে না, প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি। রাত ঠিক 10:30টার কাছাকাছি। গ্রামে এখন অনেক রাত। এত রাতে কেউ বাইরে থাকে না, কাউকে আনাগোনাও করতে দেখা যায় না। কাউকেই যে দেখা যায় না এটা ভুল। কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে। লন্ডনাতে প্রায়শই দেখে যায় তাদের, কখনো আইলের ওপর, কখনো ক্ষেতের মধ্যেই, কারণে অকারণে হাঁটে। একে বলে কৃষকদের ভালোবাসা তার চাষের ওপর। ফারদিনা ও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজি খাচ্ছে। ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বালানো, বেশ আলোকিত চারদিকটা। ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল। 10টা চারা নিজের হাতে চারাগুলো লাগিয়েছে সে। একবার গাছগুলোর দিকে চোখ বুলিয়ে নিল। সুফিয়ানের গোলাপ পছন্দ, তার পছন্দ বলে সে গোলাপ চারা লাগিয়েছে। ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায়। পেছনের প্রাচীরে একটা ছোট্ট দরজা আছে। সেখানে থেকে বেরোলেই বড় মাঠ। মাছের কিছুটা সামনে একটা বট গাছ। আজ পূর্ণিমার 3য় দিন, দৃষ্টিগত পূর্ণিমা। চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল। ছাদ থেকে ফারদিনা দেখলো মাঠের দিকে কেউ যাচ্ছে। সামনে যেতেই কেউ একজন এগিয়ে এলো। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলাবলি করলো। এরপর সবাই চলে গেল। বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকে আসছে। ফারদিনার সন্দেহ হলো। সে দৌড়ে নিচে আসলো। ঘরের পেছনের দিকে এসে গোপন নজরে দেখলো সে কে। ঘরের ভেতরে ঢুকলো আদিব। ফারদিনা চমকে গেল। আদিবকে খুব উদ্বিগ্ন দেখালো। ফারদিনা টেবিলের আড়ালের দিকে বেরিয়ে আসলো। আদিব কোথায় যায়? ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল, তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে, আজ পেছনের দিকে। আশ্চর্য হলো সে। ছাদ থেকে ঝিলমিল তখন যায়নি, বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছে। ভুট্টা প্রায় শেষের দিকে। ফারদিনা এসে তার পাশে বসে।
আদিব ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে। আব্বার আড়ালে উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করেন না, যদি হয় টাকা পয়সার বিষয়ে। ফারদিনা নিজেকে বুঝ দিল, ঝিলমিল বলল, ওদিনের গল্পটা তোরে বলা হয় নাই, আজ বলবো, শুনবি? বল। এক ছিল রাজকুমারী। সে রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় একজন যোদ্ধার সাথে। যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা। রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীর বংশ ছিল শত্রুর বংশ। লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা। কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য, আর ঠক সেই এই যোদ্ধা রাজকুমারীকে দেখে ফেলে। দেখে সে মুগ্ধ হয়ে যায়। এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয়। পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে নেয়। কিন্তু এরপর জানা যায়, ঝিলমিল পুরো গল্প শেষ করার আগে বাঁশির সুর ভেসে আসে, সুফিয়ানের বাঁশির সুর। ফারদিনা নিশ্চিত হলো। সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো রেলিংয়ের সংস্পর্শের আড়ালে। সুরটা আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুলি শিমুল গাছের দিক থেকে। ঝিলমিল বলল, দাঁড়াই আছিস কে? যা, আমি এদিকটা সামনে নেব। আর শোন, তোর সামনে ঘুরে ফিরে আজমাতের প্রশংসা করবি, দেখবি তার প্রতিক্রিয়া কী। বুঝছিস তো? বুঝছি, তুই দেখিস কেউ যাতে টের না পায়। সুফিয়ানের বাঁশির সুরে যেন ফারদিনাকে টেনে আনলো। ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে। লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ঝলমল করছে। সুফিয়ান সুর থামিয়ে দিল। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি পায়জামা, তার উপর মোটা শাল পেঁচানো। তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে। শ্যামবর্ণের পুরুষ নিখুঁত সুন্দর হয়, তার প্রমাণ সুফিয়ান। ফারদিনা পাশে বসলো, বলল, তোমাকে আজকে সুরে কি ছিল? অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা। সুরে নয়, মুখে প্রকাশ করো। এখনই নয়, সময় হোক। ফারদিনা সেকেন্ড দুই চুপ থাকলো, লণ্ঠনটা পাশে রাখলো। এরপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? কালু মানে কুদ্দুস, আব্বার বিশ্বস্ত কাজের লোক, ও কি করেছে শোনো। ফারদিনা বলার জন্য প্রস্তুত হলো। সুফিয়ানও ঘুরে ফারদিনের দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো। আজ ও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে। কি লজ্জা লজ্জা মুখ করে নিয়ে বলেছিল। আমার ভীষণ হাসি পেয়েছিল। বলল, অট্টহাসিতে তলিয়ে গেল ফারদিনা। সুফিয়ানও তার রেস্ট টেনে মৃদু হাসলো, বলল, ও কি কিরগিজ ভাষায় বলেছিল? ফারদিনা থেমে গেল, নীরব আবেগে স্নিগ্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তাতে বুঝেছি কিরগিজ ভাষায় সেটাকে কি বলে। ফারদিনা ভেতরে ভেতরে বিরক্ত হলো, তবে তো প্রকাশ না করেই বলল, মেনসিনি জাকসি করম। মেনসিনি জাকসি করম? সুফিয়ানেও একই সাথে বলল, সত্যি? ফারদিনা জিজ্ঞাসা করলো। সুফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসলো। আমি তো ওর ভাষাটা বললাম মাত্র। ফারদিনা চুপচাপ। তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে, অথচ বলছে না। সে আগ বাড়িয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, না, খারাপ কিছু হবে এটা সে ভাবতে পারছে না। সে প্রত্যাখ্যান করলে সত্যি কি খারাপ কিছু হবে? এমনটা কেন ভাবলো ফারদিনা? নিজের যেন নিজের কাছে প্রশ্ন করলো। সুফিয়ান বলল, চলো। কোথায়? সাগর পাড়ে, বাড়ির ওপর বসে সময় কাটাবো। যাবে? যাবে বলো। তুমি? যাব, কিন্তু অনেক দূর তো, হেঁটে যেতে হবে। যাবে? না, অর্শের পিঠে চড়ে। তুমি অর্শ কোথায় পাবে? বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল, সেগুলি থেকে একটা মুদ্রা বেচিয়ে দিয়ে অর্শটি কিনেছি, যাতে তোমাকে নিয়ে দূরে চলে যেতে পারি। মানে? সুফিয়ান মাথা চুলকিয়ে বলল, মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কথায় বলবে না, যাবে। চলো। অর্শ দাঁড়িয়েছিল শিমুল গাছের কাছেই। সুফিয়ান এসে অর্শের কাছে হাঁটু গেড়ে বসে। ফারদিনাকে বলল, আমার হাঁটুতে ভর দিয়ে ওঠো। সুফিয়ানও উঠে তার পাশেই বসলো। অর্শে লাগাম টেনে ধরলো। চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখলো ফারদিনা। রাতটা আজ নরম রূপলি আলোয় মোড়া। আকাশে আধখানা চাঁদ, আর চারপাশে মেঘের নরম চাদর ভেসে আছে। দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে, যেন কোনো প্রাচীন প্রেমের সুর। সুফিয়ান অর্শের পিঠে বসে লাগাম ধরে আছে। সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে। তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে। দুজনের চোখ মিলল এক চিলতে হাসি। অর্শটি ধীরে ধীরে সাগর ধারে এগিয়ে গেল। চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির ওপর। দুটো ছায়া পাশাপাশি, যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে। তুমি জানো, এই সাগর নাকি সব কথা শুনে রাখে?
ফারদিনা বলল মৃদু স্বরে। সুফিয়ান তাকালো দূরে, ঢেউয়ের গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল, তাহলে আজ আমাদের নির্ভরতাটুকু ও শুনুক। অর্ষের খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠেছে। তার অর্শ থেকে নেমে দাঁড়ালো দূরে। দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলেতে। ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে বলল, এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে। সুফিয়ান হাসলো, বলল, এই জলের মতোই তুমি ফারদিনা, ঠান্ডা, শান্ত, তবু গভীর। তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমে রেখেছ, কিন্তু বলতে পারছো না। সাগরের ওপারে যেন রাত্রিও থমকে দাঁড়ালো, শুধু ঢেউ, চাঁদ আর তাদের নিস্তব্ধ ভালোবাসা। সুফিয়ান বাড়ির ওপর বসে এক হাতের ওপর ভর রাখলো, অর্শ পাশেই দাঁড়িয়ে। ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে, যেন বহুদিন পর সে জল পেয়েছে। সুফিয়ান বলল, যত খুশি আনন্দ করে নাও, এরকম সুযোগ আর নাও পেতে পারো। কেন? এরপর কি আমি মরে যাব? বলে হেসে উঠল ফারদিনা। সুফিয়ান নিচু স্বরে মলিন গলায় বলল, মরবে কেন? মৃত্যু ব্যতীত কত কে হারিয়ে যায়। ফারদিনা তার কাছে এসে পালের উপর বসে বলল, কি বললে ফিসফিসিয়ে? এখন বলো, তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই? ফারদিনা মাথায় আড়ালো। হ্যাঁ। ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল, এক তো সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অন্তর তো অনেক আগেই পড়ে গেছে। অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না, নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না। তোমাকে দেখে সুখী মনে হয়, কিন্তু এই কথার মানে বোঝার তুমি বড্ড উদাসীন। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সুখ এবং দুঃখ মিলিয়েই মানুষের জীবন। জীবন যতদিন আছে, সুখ দুঃখ ততদিন আছে। তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা হৃদয় বিদারক? আছে, সময় হলে একদিন বলবো। সে কথাগুলো আমি সহ্য করতে পারবো? ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন। সুফিয়ান হেসে বলল, হয়তো। এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল। ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল, আঙুল দিয়ে বাড়িতে আঁকেবুকে শুরু করলো। সুফিয়ান সিগারেট শেষ করে বলল, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা ছিল ভীষণ সুন্দরী, ঠিক তোমার মতো। তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করতো, তুমি এখন যেভাবে শুরু করলে। ফারদিনা হেসে বলল, আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিব ভাইকে দেখতে পাই। আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত, এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি। এই গন্ধটা আমার ভালোই লাগে। সবার থেকে তুমি একটু আলাদা ফারদিনা। অন্যরা যে জিনিসটা বিরক্ত হয়, তুমি সেটাতে খুশি হও। আমার ভাগ্যটা সবার থেকে আলাদা। বলে এক ঘন নিঃশ্বাস চালো ফারদিনা। রাতের গভীরতা নেমে এসেছে, চাঁদ ঠিক মাথার উপরে, গুড়ি গুড়ি মেঘ উড়ে যাচ্ছে। দূরে বন থেকে শেয়ালের হুঙ্কার ভেসে আসছে, সাথে ঝিরঝিরি পোকার ডাক, সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসের মৃদু ঘ্রাণ। এমন রাত শুধু কল্পনাই করা যায়, বাস্তবে খুব কম মিলে। এই রাতকে সবাই উপভোগ করতে পারে না, যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান। ফারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করলো। সে শাড়ি উঁচু করে ধরে এক পা দুই পা করে এগোতে এগোতে সাগরের গভীরতায় ভেতরে চলে যাচ্ছে। তাকে সাগরের তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে, সেদিকে যেন খেয়ালই নেই। সুফিয়ান গলা উঁচিয়ে রাখলো, আর এগিয়েও না, কুমির টেনে নিয়ে যাবে। ফারদিনা বলল, সাগরে কুমির থাকে না? কোথায় থাকে বলা যায় না। ফারদিনার পায়ের কাছে নরম কিছু ঠেকলো। সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো, নরম। সুফিয়ান বলল, সাপ হবে, চলে এসো। ফারদিনা দৌড়ে তীরের কাছে আসে, ভয়ে শঙ্কিত হয়ে পড়ল। সুফিয়ান ঠোঁট চেপে চাপা স্বরে হাসল। তৎক্ষণিক ঢেউয়ের তীরে সাদা রঙের একটা খণ্ড ভেসে উঠল। ফারদিনা বলল, এটাই বোধহয় আমার পায়ে ঠেকেছিল। সুফিয়ান এগিয়ে এসে সাদা খণ্ডের দিকে পা দিয়ে নাড়িয়ে দেখল, মৃত্যু বাচ্চার দেহ সাদা জলে ফুটে উঠেছে। দেখা যাচ্ছে না, লাশের বয়স বেশি দিন হয়নি, মুন্ডু নেই। ফারদিনার চোখ তুলে সাগরের দিকে তাকালো। একটা ট্রলার আসছে, ঠিক তাদের দিকেই। বলল, দেখো, একটা ট্রলার আসছে, ডাকাত হতে পারে, চলো এখান থেকে। ভয় পেও না, আগে দেখতে দাও। ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল। 4-5 জন লোকের ছায়া দেখা যাচ্ছে, লণ্ঠন জ্বলছে। ট্রলারটি কিনারায় কাছাকাছি এসে থেমে যায়। সুফিয়ান ফারদিনাকে নিয়ে অর্শের দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকে দেখছে। ট্রলার থেকে একটা তীক্ষ্ণ ফলক ছুটে আসলো, বাড়িতে তীরটিবিদ্ধ হলো। ফারদিনা চমকে উঠল। সুফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে মনে মনে পড়ল। ফারদিনা জিজ্ঞাসা করলো, কোনো জবাব মিলল না। সুফিয়ান চিঠিটা ছিঁড়ে
পুলিশ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে। ট্রলার ছেড়ে দিল। তারা চলে যায় যে পথে এসেছিল। ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো, চিঠিতে কি লেখা ছিল? কিছু নয়, চলো বাড়ি ফেরা যাক। আমি শুনতে চাই, বলো। কথা বাড়াচ্ছ কেন? ফারদিনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল, ওরা কারা ছিল? কি ওদের উদ্দেশ্য ছিল? আর ফিরেই বা কেন গেল? কিছু না বলে? তুমি বড্ড বেশি কথা বলো। আজ তোমাকে বাড়ি নিয়ে আসবো, আর তোমাকে নিয়ে কোথাও বের হব না। ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে খুব বেশি বিরক্ত করছি, তাই না? আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে। থাকবে না? কোথায় যাবে? মরে যাব। সুফিয়ান রেগে বলল, আর একটা ফালতু কথা বলে থাপ্পড় মারবো। গালে থাপ্পড়টা মারলে লাল হয়ে যাবে। ফারদিনা একদম নীরব হয়ে গেল। সুফিয়ান অস্থির বোধ করলো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে লম্বা টান দিল। এরপর চিঠিতে ওরা তোমাকে চেয়েছিল, তোমাকে নিতে এসেছিল। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।